আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্যমঞ্চের আলোচনায় আজ আমাদের সঙ্গে রয়েছেন। আগামী 2 সপ্তাহের মধ্যে ব্যাপক পাল্টে যাচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বা আইসিটি। এই আদালতে অন্তর্বর্তী সরকার আমলে জুলাই আন্দোলনের সংগঠিত হত্যাকাণ্ড ও গুম খুন সহ 21টি মামলা চলমান আছে। নতুন চিফ প্রসিকিউটরের হাত ধরে বড় ধরনের পরিবর্তন আসতে যাচ্ছে দেশ ও বিদেশে খবরের অংশ হয়ে যাওয়া এই ট্রাইব্যুনালের। আগামী 1 সপ্তাহের মধ্যে ট্রাইব্যুনালের একাধিক প্রসিকিউটর পদত্যাগ করতে পারেন অথবা তাদের সরিয়ে দেওয়া হতে পারে। সাথে সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সহ কয়েকজন প্রসিকিউটরের বিরুদ্ধে ঘুষ লেনদেন ও নানা ধরনের অনিয়মের যেসব অভিযোগ জমা পড়েছে সেগুলোর তদন্তে বিশেষ টিম গঠন করা হতে পারে। সবচেয়ে বড় যে উদ্যোগটি নতুন প্রসিকিউশন টিম নিতে যাচ্ছে সেটি হলো এই আদালতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ড দেওয়া সহ যে 3টি মামলার রায় হয়েছে সেগুলো নথিপত্র নতুন করে পরীক্ষা নিরীক্ষা করা হবে। শুধু পরীক্ষা নিরীক্ষাই করবে না, এসব মামলার রায়ে কোনো অনিয়ম পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নতুন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ আমিনুল ইসলাম। আইসিটির একাধিক সূত্র বলছে, ট্রাইব্যুনালে যে 21টি মামলা চলমান সেগুলোতে বেশিরভাগ আসামি করা হয়েছে সাবেক অন্তর্বর্তী সরকার কিচেন ক্যাবিনেটের সদস্যের হুকুমে, এমন জনশ্রুতি আছে। এই অভিযোগটি গুরুত্ব দিয়ে তদন্ত করতে চায় নতুন প্রসিকিউশন। পাশাপাশি দল নিষিদ্ধের বিধান ও সেনা সদস্যদের এই ট্রাইব্যুনালের বিচারের বিধান যুক্ত করা সহ অন্তর্বর্তী সরকার আমলে জারি হওয়া আইসিটি নিয়ে 4টি অধ্যাদেশের গ্রহণযোগ্যতা ও আইনি বৈধতা পর্যালোচনা করবে নতুন প্রসিকিউশন। এসব অধ্যাদেশ ও সংশোধনী নিয়ে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবীদের একটি দল উচ্চ আদালতে চ্যালেঞ্জ করতে পারে এমন খবর আছে নতুন প্রসিকিউশনের কাছে। তার আগেই আইনি বিষয়গুলো ঝালাই করে নিতে চায় নতুন প্রসিকিউটর ও তার টিম। সংশ্লিষ্টরা মনে করেন তদন্ত হলে গত 18 মাসে আইসিটির অনেক অজানা কাহিনী বেরিয়ে আসবে। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। স্বাধীনতার পর 1973 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সরকার ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973 প্রণয়ন করে। এর উদ্দেশ্য ছিল পাকিস্তানি সেনাবাহিনী এবং তাদের স্থানীয় সহযোগী রাজাকার আল বদর আল শামসের বিচার হবে। তবে 1975 সালের রাজনৈতিক পট পরিবর্তনের ফলে এই বিচার প্রক্রিয়া দীর্ঘ সময় থমকে থাকে। 2008 সালের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের অন্যতম প্রধান প্রতিশ্রুতি ছিল যুদ্ধাপরাধীদের বিচার। ক্ষমতায় আসার পর 2009 সালে তৎকালীন আওয়ামী লীগ সরকার 1973 সালের আইনটি সংশোধন করে এবং 25শে মার্চ 2010 সালে আনুষ্ঠানিকভাবে প্রথম ট্রাইব্যুনাল গঠন করা হয়। মামলার সংখ্যা বেড়ে যাওয়ায় 2012 সালের 12ই মার্চ দ্বিতীয় আরেকটি ট্রাইব্যুনাল গঠন করা হয়। 2013 সালের 21শে জানুয়ারি আবুল কালাম আজাদ ওরফে বাচ্চু রাজাকারকে মৃত্যুদণ্ড প্রদানের মাধ্যমে প্রথম রায় ঘোষিত হয়েছিল এই ট্রাইব্যুনালে। মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, কাদের মোল্লা, সালাউদ্দিন কাদের চৌধুরী এবং গোলাম আজমের মতো ব্যক্তিদের বিচার হয় এই ট্রাইব্যুনালে। 2024 সালের 5ই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর আইসিটিতে নতুন মাত্রা যোগ হয়। রাতারাতি আগের আসামির পক্ষের আইনজীবীরা হয়ে যান রাষ্ট্রপক্ষের আইনজীবী। 2024 সালের 5ই সেপ্টেম্বর তৎকালীন অন্তর্বর্তী সরকার জামাত ইসলামপন্থী সুপ্রিম কোর্টের আইনজীবী তাজুল ইসলামকে চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেয়। যদিও আওয়ামী লীগ সরকারের সময় এই ট্রাইব্যুনালে যুদ্ধাপরাধের অভিযুক্ত জামাত নেতাদের আইনজীবী ছিলেন তাজুল ইসলাম। একই সাথে পুনর্গঠন করা হয় ট্রাইব্যুনাল। এরপর থেকে তাজুল ইসলাম জুলাই আন্দোলনের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের 21টি মামলায় চিফ প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। এই 21টি মামলায় 457 জনের বিরুদ্ধে বিচার চলেছে। আসামিদের মধ্যে 293 জন পলাতক এবং 164 জন কারাগারে রয়েছে। প্রথমে একটি ট্রাইব্যুনালে বিচারিক কার্যক্রম চললেও পরে আরেকটি ট্রাইব্যুনাল গঠন করা হয়। 2 ট্রাইব্যুনালে এবছরের 9 ফেব্রুয়ারি পর্যন্ত 24টি আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। যে 3টি মামলায় রায় ঘোষণা করা হয়েছে সেগুলোর একটিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল। এই মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন রাজসাক্ষী হওয়ায় সাজা কমিয়ে 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান হাবিব সহ 11 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল। গাজীপুরের সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম সহ 15 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল 2।
রাজসাক্ষী হওয়া এক আসামিকে খালাস করে রায় দেওয়া হয় এই মামলায়। জুলাইয়ের মানবতা বিরোধী অপরাধের আরো 34টি মামলা এখন তদন্তাধীন রয়েছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায়। এর মধ্যে রামপুরের ছাদের কার্নিশে ঝুলে থাকা ব্যক্তিকে হত্যার মামলার বিচার কাজ শেষ হয়েছে। আগামী 4 মার্চ রায় ঘোষণা করা হবে। এই ট্রাইব্যুনালে আওয়ামী লীগ সরকারের আমলের হওয়া গুম ও নির্যাতনের বিচার চলছে। বিচারের মুখোমুখি হয়েছেন সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসান, সাবেক ও বর্তমান কর্মরত সহ মোট 20 জন সেনা কর্মকর্তা মামলার আসামি। পুলিশের একেবারে ঊর্ধ্বতন কর্মকর্তা সহ মোট 65 জন জুলাইয়ের মানবতা বিরোধী অপরাধ মামলার আসামি। অন্তর্বর্তী সরকার আমলে ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমের কর্তৃত্ব ছিল তাজুল ইসলামের নেতৃত্বে জামাতপন্থী আইনজীবীদের হাতে। সরকার বদলের সাথে সাথে বদল হয় সেই নেতৃত্বের। গত 24শে ফেব্রুয়ারি ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের পদে তাজুল ইসলামের নিয়োগ বাতিল করে নতুন নির্বাচিত সরকার। একই দিন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ আমিনুল ইসলামকে এ পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগ। সরকার বদলের সাথে সাথে ট্রাইব্যুনাল নিয়ে বেরিয়ে আসছে নতুন নতুন তথ্য। অনিয়ম, দুর্নীতি, ট্রাইব্যুনাল থেকে তথ্য পাচারের মতো গুরুতর অভিযোগ উঠে এসেছে। এসব নিয়ে এখন অস্থিরতা, হতাশা বিরাজ করছে ট্রাইব্যুনালের প্রসিকিউশনে। একই সঙ্গে পাল্টাপাল্টি বক্তব্য, বিবৃতি, একে অন্যের প্রতি অবিশ্বাস, সন্দেহ এবং বিভক্তিও বাড়ছে। রাজনৈতিক মহাদর্শের জায়গা থেকেও কেউ কেউ প্রকাশ্যে কিংবা অপ্রকাশ্যে একে অন্যের প্রতি বিষোদ্গার করছেন। এসব বিষয়ে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম গণমাধ্যমকে জানিয়েছেন, তিনি মাত্র দায়িত্ব নিয়েছেন। আনুষ্ঠানিক কোনো অভিযোগ তার কাছে না গেলেও তিনি সার্বিক বিষয় অবগত আছেন। আগামী 15 দিনের মধ্যে প্রসিকিউশনকে সুন্দর ও সুশৃঙ্খল করতে আইনগতভাবে সব সিদ্ধান্তই নেবেন বলে জানান তিনি। বর্তমানে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম সহ 16 জন প্রসিকিউটর কর্মরত রয়েছেন। এর মধ্যে প্রসিকিউটর মোহাম্মদ আব্দুস সোবহান তরফদার ও মোহাম্মদ মিজানুল ইসলাম অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল পদমর্যাদার, প্রসিকিউটর গাজী মুনার হোসেন তামিম, বিএম সুলতান মাহমুদ, মোহাম্মদ শহীদুল ইসলাম সর্দার ও ফারুক আহমেদ ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদমর্যাদার দায়িত্ব পালন করছেন। এছাড়া সহকারী অ্যাটর্নি জেনারেল পদমর্যাদার দায়িত্ব পালন করছেন 9 জন প্রসিকিউটর। তাজুল ইসলামের বিদায়ের দিনই তিনি এবং প্রসিকিউটর গাজী মুনার হোসেন তামিমের বিরুদ্ধে কিছু অভিযোগ করেন প্রসিকিউটর বিএম সুলতান মাহমুদ। ইতিমধ্যে তাজুল ইসলাম ও মুনার হোসেন তামিম আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে তাদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। তারা বলেছেন এসব অভিযোগ বিদ্বেষপ্রসূত ও মিথ্যাচার। অন্যদিকে প্রসিকিউটর বিএম সুলতান মাহমুদের বিরুদ্ধে অন্য পক্ষের করা অভিযোগও সামনে আসে। প্রসিকিউশন টিম থেকে সুলতান মাহমুদকে অপসারণ করতে গত 11 জানুয়ারি আইন ও বিচার উপদেষ্টা বরাবর একটি চিঠি দেন তাজুল ইসলাম। এতে সুলতানের বিরুদ্ধে বেআইনিভাবে ট্রাইব্যুনালের গোপন তথ্য বাইরে সরবরাহ, বিশ্বাস শৃঙ্খলা ও আচরণবিধি ভঙ্গ করা, সুপ্রিম কোর্টে নিরাপত্তা প্রহরীকে মারধর ও গুলি করে হত্যার হুমকি, গানম্যানকে নিয়ে তুচ্ছ কারণে যত্রতত্র যাকে তাকে গুলি করার নির্দেশ, স্ত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতন করার অভিযোগ আনা হয়। তবে সুলতান মাহমুদের স্ত্রী পাল্টা অভিযোগ করেছেন, পারিবারিক বিষয়ে তাজুল ইসলাম ও হুসেন তামিম তাকে ভুল বুঝিয়ে অভিযোগপত্রে স্বাক্ষর করিয়েছিলেন। ট্রাইব্যুনাল সূত্রগুলো বলছে, প্রসিকিউশন বিএনপি ও জামাত ইসলামের রাজনৈতিক মহাদর্শের জেরে বিবাদে জড়িয়ে পড়েছে। একজন প্রসিকিউটর নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, প্রসিকিউশন পুনর্গঠনের সময় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে বিএনপি ও অন্যান্য দলের কয়েকজন আইনজীবীকে প্রসিকিউটর হিসেবে অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে বিএনপি পন্থী শীর্ষ আইনজীবীরা ট্রাইব্যুনালে কোনো আইনজীবী প্রসিকিউশনে নিয়োগ দিতে অনাগ্রহ দেখান। জানা গেছে, প্রসিকিউটর সুলতান মাহমুদ বিএনপি পন্থী আইনজীবী হিসেবে পরিচিত। জামাতপন্থী অন্য কয়েকজন প্রসিকিউটরের সঙ্গে তার এক ধরনের মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব রয়েছে অনেক আগে থেকেই। প্রসিকিউটরদের সঙ্গে কথা বলে জানা গেছে, অভিযোগ পাল্টা অভিযোগের পর অ্যাডভোকেট তাজুল ইসলাম ও গাজী মোনার হোসেন তামিমের পক্ষে দাঁড়িয়েছেন অন্তত 5 জন প্রসিকিউটর। অন্যদিকে সুলতান মাহমুদের পক্ষে দাঁড়িয়েছেন 5-6 জন প্রসিকিউটর। এর মধ্যে পদ, পদবি ও গাড়ির সুবিধা না পাওয়ার মতো অনুযোগও রয়েছে কয়েকজন প্রসিকিউটরের, যারা সহকারী অ্যাটর্নি জেনারেল পদমর্যাদার আইন কর্মকর্তা। দায়িত্ব নেওয়ার প্রথম দিনই এসব অভিযোগ চাওয়ার হয় ভাবতে হচ্ছে নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামকে। 2 সপ্তাহের মধ্যে এসব বিষয়ে তদন্ত কমিটি গঠন করার কথা ভাবছেন সরকারের শীর্ষ মহল। বিশেষ করে জুলাই আন্দোলনে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ মামুনকে রাজসাক্ষী করতে ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী মোনার হোসেন তামিমের বিরুদ্ধে ঘুষ লেনদেনের অভিযোগ উঠেছে।
এই অভিযোগকে সরকার খুব গুরুত্ব দিয়ে বিবেচনা করছে। সে কারণে ট্রাইব্যুনালে এর মধ্যে যে 3টি মামলার রায় হয়েছে সেগুলো নথিপত্র পরীক্ষা নিরীক্ষা করে দেখা হবে। এমনিতেই এই মামলার রায় হওয়ার পরপরই এর বিচার প্রক্রিয়া নিয়ে আন্তর্জাতিক মহল থেকে বেশ সমালোচনা হয়েছিল। বিশেষ করে শেখ হাসিনা গুলের নির্দেশ দিয়েছিলেন কিনা সেটির প্রামাণিক দলিল নিয়ে প্রশ্ন উঠেছিল। 24শে ফেব্রুয়ারি সাংবাদিকরা নতুন চিফ প্রসিকিউটরের কাছে জানতে চান এরই মধ্যে যেসব মামলা রায় হয়েছে সেগুলো পুনরায় ট্রায়ালে আনার কোনো সুযোগ আছে কিনা। এই প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর বলেন, ট্রাইব্যুনালে যেসব মামলার রায় এরই মধ্যে হয়েছে পর্যায়ক্রমে সেই রায়গুলোর নথি পরীক্ষা করে দেখা হবে। এমনকি বিচার সম্পন্ন হওয়া মামলাগুলোর ফাইলে যদি কোনো অসঙ্গতি বা অনিয়ম পাওয়া যায় সেক্ষেত্রে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হতে পারে। ফর্মাল চার্জ থেকে তদন্ত প্রক্রিয়া সবকিছু পর্যালোচনা করে জাতির প্রত্যাশা অনুযায়ী বিচার নিশ্চিত করার কথা জানিয়েছেন তিনি। একই সাথে যে 21টি মামলা এখন চলমান আছে সেগুলোর এফআইআর থেকে শুরু করে সমস্ত নথিপত্র পরীক্ষা করে দেখার সিদ্ধান্ত হয়েছে সরকারের উপর মহলে। সরকার একটি সূত্র বলছে, জুলাই হত্যাকাণ্ডের বিচার নিয়ে তাড়াহুড়ো করে সরকার কোনো প্রশ্নের মুখে পড়তে চায় না, কারণ ইতিমধ্যে এই ট্রাইব্যুনালের আগের প্রসিকিউশন টিম নিয়ে সরকারের কাছে বেশ কিছু অভিযোগ জমা পড়েছে। এর মধ্যে একটি হলো অন্তর্বর্তী সরকারের কিচেন ক্যাবিনেটের 4 সদস্যের হুকুমে মামলাগুলোতে আসামি কাদের করা হবে সেই সিদ্ধান্ত নেওয়া হতো। কিচেন ক্যাবিনেটের সদস্যদের নির্দেশে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অফিস রুমে বসে কাগজপত্র ঠিক করা হতো। অনেককে মামলায় ফাঁসানোর ভয় দেখানো হতো। এমন প্রেক্ষাপটে 26শে ফেব্রুয়ারি নতুন চিফ প্রসিকিউটর সাংবাদিকদের বলেছেন, তার মাধ্যমে কোনো নির্দোষ মানুষ বিন্দু মাত্র হয়রানির শিকার হবেন না। আবার কোনো অপরাধী পার পেয়ে যাবে এই চিন্তা করে লাভ নেই। আবার তাজুল ইসলামের নেতৃত্বে প্রসিকিউশন টিম অনেক বিধি বহির্ভূত সুবিধা নিত এমন অভিযোগের তদন্তের সিদ্ধান্ত হয়েছে। দর্শক, জুলাইয়ের মানবতা বিরোধী অপরাধ মামলার বিচারিক প্রক্রিয়ার শুরু থেকেই মানবাধিকার কর্মী ও আইন বিশেষজ্ঞরা নানা ব্যত্যয় ও ত্রুটির কথা নিয়ে সমালোচনা করে আসছিলেন। তাদেরই একজন সুপ্রিম কোর্টের আইনজীবী সারা হোসেন। তিনি বিবিসি বাংলাকে বলেছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় গত 15 মাসে বিনা বিচারে অনেককে দীর্ঘদিন ধরে আটকে রাখা হয়েছে। চিফ প্রসিকিউটর পদের এই পরিবর্তনের ফলে প্রতিহিংসা পরায়ণতার অবসান হবে বলে মনে করেন সারা হোসেন। সূত্রগুলো বলছে, আরও একটি বিষয় নতুন প্রসিকিউশনকে গুরুত্ব দিয়ে ভাবতে হচ্ছে। সাংবিধানিক বাধ্যবাধকতাকে পাশ কাটিয়ে আইসিটি অ্যাক্টকে অধ্যাদেশের মাধ্যমে সংশোধন করে জুলাই হত্যাকাণ্ডের বিচার শুরু করেছিল অন্তর্বর্তী সরকার। শুধু তাই নয়, নিজেদের ইচ্ছে মাফিক 4 বার নতুন করে অধ্যাদেশ জারি করেছিল, যার অনেকগুলো উচ্চ আদালতে প্রশ্নের মুখে পড়তে পারে। যেমন দল নিষিদ্ধের বিধান যুক্ত করা এবং সেনা সদস্যের বিচার করা নিয়ে 2টি অধ্যাদেশ কোর্টে চ্যালেঞ্জ হতে পারে শিগগিরই। 12ই মার্চ সংসদ অধিবেশন বসার আগে এসব অধ্যাদেশ নিয়ে ব্যাপক পরীক্ষা নিরীক্ষা চালাতে চায় আইন মন্ত্রণালয়। ইতিমধ্যে তারা সে কাজও শুরু করেছে। সূত্রগুলো বলছে, আগামী 2 সপ্তাহের মধ্যে ট্রাইব্যুনালের প্রশাসনিক ও আইনগত 2 ক্ষেত্রেই বড় ধরনের পরিবর্তন আসতে যাচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, রাজনীতির ময়দান সম্ভবত সহিংস হতে চলেছে। এখনকার যে শুনশান নীরবতা, এটি শেষ কথা নয়। প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব যে ভদ্রতা দেখাচ্ছেন, তিনি যেভাবে নীরবতা পালন করছেন এবং প্রায় সব ক্ষেত্রেই নিত্য নতুন চমক তৈরি করছেন। তার কন্যাকে রাজনীতিতে তিনি অগ্রগামী করছেন। তারপর বড় বড় চেয়ারের পরিবর্তে ছোট ছোট চেয়ারে বসে তিনি কাজ সারছেন, যেখানে সেখানে গাড়ি থামিয়ে দিচ্ছেন, যেখানে ইচ্ছা সেখানে তিনি হেঁটে হেঁটে চলে যাচ্ছেন। বইমেলা থেকে তিনি হেঁটে সচিবালয়ে চলে আসলেন। এই ধরনের কাজ তিনি যত বেশি করছেন, ধরে নিতে হবে যে তিনি দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকার জন্য জনগণের যে সন্তুষ্টি, বিশ্বাস এবং আস্থা অর্জনের চেষ্টা করছেন। এটি তার রাজনীতির একটি দিক। এটির কাউন্টার যে দিক, এটি যদি আপনি কল্পনা করেন, তাহলে আপনি দেখতে পাবেন যে ইতিমধ্যে তিনি যে সিদ্ধান্তগুলো নিয়েছেন খুবই দ্রুত, এত দ্রুত যেটি তার প্রতিপক্ষ কল্পনা করতে পারেনি। তিনি যেভাবে পুলিশে পরিবর্তন এনেছেন, যেভাবে সেনাবাহিনীতে পরিবর্তন এনেছেন, বিচার বিভাগে পরিবর্তন এনেছেন, মন্ত্রণালয়গুলো সাজিয়েছেন, একজন মন্ত্রীর পেছনে
একাধিক উপদেষ্টা, একজন মন্ত্রীর পেছনে একাধিক প্রতিমন্ত্রী যেভাবে লাগিয়ে দিয়েছেন, তাতে করে দাপট দেখাবে, লম্ফজম্প দেখাবে, হাম্বিতম্বি দেখাবে বা মন্ত্রীরা খুব ক্ষমতাধর হয়ে পড়বে মনে হচ্ছে না। অবস্থা দৃষ্টি মনে হচ্ছে কঠোরতার দিক থেকে তিনি আলাউদ্দিন খিলজির নীতি অনুসরণ করছেন। আলাউদ্দিন খিলজি, সম্রাট আলাউদ্দিন খিলজি এবং গিয়াসউদ্দিন বলবনকে বলা হয় ভারতবর্ষের ইতিহাসের সবচেয়ে কঠোর শাসক। তারা তাদের পুরো রাজত্বকে গোয়েন্দা নেটওয়ার্কে আবদ্ধ করে ফেলেছিলেন এবং তাদের মন্ত্রীরা একে অপরের বাসায় দাওয়াত পর্যন্ত খেতে পারতেন না। তাদের পারস্পরিক মেলামেশা বন্ধ ছিল, এরকম একটি অবস্থা, এবং তার সুফলও তারা পেয়েছিলেন। আবার অন্যদিকে তিনি যে বিনম্রতা দেখাচ্ছেন, ভদ্রতা দেখাচ্ছেন, এটি দিল্লির শাসক নাসিরউদ্দিন শাহের মতো। আপনারা জানেন গিয়াসউদ্দিন বলবনের মেয়ের জামাই ওই যে দিল্লির সম্রাট নাসিরউদ্দিন শাহ নিজের হাতে রান্না করতেন, রান্না করতে গিয়ে হাত পুড়িয়ে ফেলতেন। তার স্ত্রী একটা দাসী চেয়েছিল, তিনি সেটা দিতে পারেননি, বললেন যে ঠিক আছে, তুমি যেহেতু রান্না করতে পারছো না, আমি রান্না করবো। এরকম নরম প্রকৃতির মানুষ ছিলেন। তো তারেক রহমান সাহেব তার চরিত্রে দিল্লির বাদশাহ নাসিরউদ্দিন আর একই সঙ্গে গিয়াসউদ্দিন বলবন এবং আলাউদ্দিন খিলজির কঠোরতা তিনি অবলম্বন করছেন। তিনি অবস্থা দৃষ্টি মনে হচ্ছে তার অতীতকে ভুলেননি। যার সঙ্গে তার ভালোবাসা ছিল, বিশ্বস্ততা ছিল, এবং এই ভালোবাসাগুলো যেগুলো এখনো পর্যন্ত অব্যাহত আছে, তাদের সবাইকে তিনি তার আশেপাশে রেখেছেন। আর যাদের সঙ্গে তার অতীতে ভালোবাসা ছিল কিন্তু এখন ভালোবাসা নেই, তিনি ইতিমধ্যেই এরকম একটা ব্যক্তিত্ব প্রদর্শন করছেন যে অনেকের ঘুম হারাম হয়ে গেছে। আগে যারা হাওয়া ভবনের সাথে সংশ্লিষ্ট ছিল কিন্তু এখন নেই। আগে যারা বিএনপি চেয়ারপারসনের সঙ্গে ভালো সম্পর্ক ছিল কিন্তু এখন বিএনপি চেয়ারপারসন নেই এবং তারাও বিএনপি রাজনীতির সঙ্গে নন। তাদের সবাই দোয়া ইউনূস পড়তেছে যে ইউনূসের জমানাতে আমরা এসছিলাম, ভালোই তো ছিলাম। তো এরকম একটা দ্বৈতীয় যখন অবস্থা চলছে, তখন রাজনৈতিক কর্তৃপক্ষ হিসেবে যারা প্রকাশ্যে আছেন তাদের অবস্থা কি হবে? সঙ্গতির কারণে এদের উপরে তাপ আসবে, চাপ আসবে। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে রুমিন ফারহানা তার নির্বাচনী এলাকাতে ব্যাপকভাবে লাঞ্ছিত হয়েছেন, অপমানিত হয়েছেন, এবং এভাবে যদি চলতে থাকে তিনি এই ঢাকাতেও আগামীতে খোলামেলা চলাফেরা করতে পারবেন না। আওয়ামী লীগ জমানাতে যেভাবে দিদারসিস শেখ হাসিনাকে গালাগাল করতেন, যেভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসের জমানাতে গালাগাল করতেন, এমনকি ডক্টর মোহাম্মদ ইউনূসের জমানাতে যেভাবে বিএনপির সমালোচনা করতেন তিনি, সেটা অবস্থা দৃষ্টি মনে হচ্ছে তিনি পারবেন না, একেবারেই পারবেন না। তিনি যতই হাঁসের মালিক হন, হাঁসকে আদর করেন, যতই তিনি রায় বাগানি হন, রাষ্ট্রশক্তির সঙ্গে আসলে পারা যায় না। আর তিনি এমন একটা অবস্থায় পৌঁছে গেছেন, সব কথা, তিনি আমার খুব স্নেহভাজন ছোট বোন, সব কথা বলা যাবে না, তিনি খুব ভালো করে জানেন। তার ব্যক্তিগত জীবন, তার পারিবারিক জীবন, তার রাজনৈতিক জীবন বিএনপির সাথে এমন জটিলতা তৈরি করেছে, সেই জটিলতার সঙ্গে অনেক কিছু জড়িত, যেটি তিনি রাতারাতি সমাধান করতে পারবেন না। মরে গেলেও তিনি সমাধান করতে পারবেন না। আজ জাহিদকে, ডাক্তার জাহিদ, যে তাকে যে মন্ত্রী পরিষদে নেওয়া হলো, উপদেষ্টা মণ্ডলীতে নেওয়া হলো, মূলত রুমিন ফারহানাকে অপমান করার জন্য। আপনারা তো সবাই জানেন যে ডাক্তার জাহিদের সাথে রুমিন ফারহানার যে একটা স্ক্যান্ডাল, এটি নিয়ে মানে রুমিন ফারহানা বা জাহিদ কেউ কোনো কথা বলেননি, কিন্তু এই স্ক্যান্ডালটা সারা বাংলাদেশে মশহুর হয়ে গেছে। তার প্রেক্ষিতে রুমিন ফারহানা নদীর ওপারে আর অপর পারে জাহিদকে যখনই তুলে ধরা হলো, হিমালয়ের চূড়ায় বসানো হলো, এটা রুমিন ফারহানাকে অপমান করার জন্য। এতে কোনো, যাকে বলা হয়, সন্দেহ নেই। আবার অন্যদিকে রুমিন ফারহানার আরেকটি ব্যক্তিগত বিষয় নিয়ে জনাব তারেক রহমান সাহেব তার প্রতি কতটা বিরক্ত তিনি সেটা খুব ভালো করে জানেন। কাজেই যারা এই ভিতরে ঘটনা জানে না, তারা হয়তো রুমিন ফারহানা ওখানে স্বতন্ত্র নির্বাচন করে এসছেন, জয়লাভ করে এসছেন, হাঁস মাস প্রায় চলে আসছেন, তিনি খুব হাসি খুশি এতে তালি বাজাচ্ছেন। কিন্তু যদি তারেক রহমান সাহেব প্রতিহিংসা পরায়ণ হন,
যেটিকে বলা হয় ভিনডিকটিভ, তাহলে রুমিন ফারহানার খবর আছে, ভীষণ রকম খবর আছে। আর যদি তিনি ভিনডিকটিভ না হন, প্রতিহিংসা পরায়ণ না হন, তবুও রুমিন ফারহানার রাজনৈতিক ভবিষ্যৎ যতদিন তারেক রহমান সাহেব আছেন এখানে কোনো রকম সম্ভাবনা নাই। বরং অতি উৎসাহী যারা লোকজন রয়েছেন তারা তারেক রহমান সাহেবকে খুশি করার জন্য অলক্ষ্যে অনেক কিছু ঘটিয়ে ফেলতে পারবেন। কাজেই আমার যে প্রিয় বোন, তাকে সাবধান হতে হবে। একই সঙ্গে আমার ছোট ছোট যারা ভাই, সার্জিস, হাসনাত, মাহফুজ, তো তারাও আগের মতো করে চলাফেরা করতে পারবেন না। ইতিমধ্যে যে মাসুদ হাতিয়া থেকে এমপি হয়েছেন, মংলা মাসুদ, তো তিনি, তার এলাকাতে মারামারি হয়েছে বিএনপি এবং আওয়ামী লীগের সঙ্গে। নির্বাচন এলাকায় তিনি ওইবার আসছেন, দ্বিতীয়বার তিনি আর এই কাজ করতে পারবেন না। ঢাকাতেও তিনি সেই যে কোর্টে কি করেছেন তার বিরুদ্ধে নিঃসন্দেহে দেখবেন খুব দ্রুত দুর্নীতির মামলা হবে, খুব দ্রুত দুর্নীতির মামলা হবে। এটা থেকে তিনি রক্ষা করতে পারবেন না। এবং একইভাবে অন্যান্য যে সকল জুলাই বিপ্লবী আছেন, প্রথমত তাদের বিরুদ্ধে প্রচার চালানো হবে, অপপ্রচার চালানো হবে। তারপর তাদের ব্যক্তিগত জীবন নিয়ে নানা রকম প্রশ্ন করা হবে, তাদের ইমেজ সংকটে ফেলে দেওয়া হবে এবং একটা সময় তারা ধৈর্য হারিয়ে ফেলবেন। এবং ধৈর্য হারিয়ে ফেলানোর পরে একটা যে কোনো একটা অকারেন্স ঘটে গেলে এবং তার প্রেক্ষিতে যদি হুট করে সরকার একটা সিদ্ধান্ত নিয়ে ফেলে, কাউকে অ্যারেস্ট করে ফেলে, কারো কিছু বলার থাকবে না। এবং এটা ঘটে, অনেক ঘটে। আমার নিজের জীবনেই তো দেখুন, যে এই যে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের যে ঘটনাটি আমার জীবনে ঘটলো, এটা প্ল্যান্ড। দীর্ঘদিন ধরে 2 মাস 3 মাস ধরে আমাকে প্রভোগ করা হচ্ছিল, আর 3 মাস ধরে আমি ধৈর্য ধারণ করছিলাম যে ধরনের ঘটনা যেন না ঘটে। সালমান এফ রহমান সাহেবের যারা লোকজন আছেন তারা আমার নির্বাচনী এলাকাতে গিয়ে তাণ্ডব করলো, আমার বাড়ি ঘরে গিয়ে তাণ্ডব করলো, আমি ধৈর্য ধারণ করলাম। আমার অফিসে 2 মাস ধরে তারা সেই সকালবেলা এসে টেলিভিশনের ক্যামেরা সেট আপ করে থাকে, সন্ধ্যা পর্যন্ত বসে থাকে। আমি রাত্রে টকশোতে যাই, রাতে 2টা 2:30 পর্যন্ত তারা আমাকে ফলো করে, আমার বাসার সামনে ক্যামেরা। মানে এই 2 মাস যাবত যে কাজগুলো করেছে সেগুলোকে ইগনোর করে আমি আমার মতো করে চলছিলাম। কিন্তু একটা সময় এসে অল অন এ সাডেন দেখা গেল যে ছোট্ট একটা যে দুর্ঘটনা, সেই দুর্ঘটনার ফলে ওই ছোট্ট একটা ভিডিও ফুটেজ তারা নিয়ে সেটার মাধ্যমে আমার পুরো রাজনৈতিক ক্যারিয়ার, মানে আমার জেলে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার অভিমান, শেখ হাসিনার প্রতি আমার যে বিশ্বাস এবং আস্থা সেটা নষ্ট হয়ে যাওয়া, এমপিগিরি করার প্রতি আমার যে আগ্রহ, সেই আগ্রহটা পার্মানেন্টলি নষ্ট হয়ে যায় ওই একটি ঘটনার মাধ্যমে। এবং আজকে এই যে রাজনীতিতে যাচ্ছি না, ইলেকশনে যাচ্ছি না, নির্বাচন এলাকায় যাচ্ছি না, মানে 2018 সালে শুধু ওই নির্বাচনের সময় গেছি, আর এখন পর্যন্ত গত 5 বছর 6 বছরে একবারের জন্য আমি কিন্তু আমার নির্বাচন এলাকায় যাইনি। তা আগ্রহ থাকলে তো যেতাম কোনো বিএনপির অফিসে। 2018 সনে শুধু ওই নমিনেশন আনার জন্য বিএনপির অফিসে গেছি, এর বাইরে বিএনপির অফিসে কোনো একবার 2বার গেছি, তাও তারা যখন দাওয়াত দিয়েছেন, এর বাইরে কখনো বিএনপির অফিসে যায়নি। তাহলে নির্বাচন করব কি করে, রাজনীতি করব কি করে? এবং এটা শুরু হয়েছিল কিন্তু সেই যে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ঘটনায়, যখন আপনাকে প্রভোগ করা হয়, প্রভোগ করার পরে যখন আপনি আনএক্সপেক্টেডলি একটা দুর্ঘটনার মধ্যে জড়িয়ে পড়বেন, ওটা আপনার মোরাল ক্যারেজ নষ্ট করে দেয়। এখন যারা এই জুলাই আগস্ট বিপ্লবের নেতা, তাদের মূল শক্তি কি? তারা অর্থনৈতিকভাবে আমাদের সবার চেয়ে দুর্বল, অনেকের চেয়ে দুর্বল। পারিবারিকভাবে তারা তেমন কেউ নয়, শারীরিকভাবে তারা মহাবীর সেই আলেকজান্ডারের মতো নয়, কিংবা মহাবীর হানিবলের মতো নন। তারা আমাদেরই ছোট ভাই, সন্তান তুল্য। তো তাদের মূল বিষয়টা কি? তারা একটি ভালো কাজ করেছেন এবং সেই ভালো কাজ করার ফলে তাদের একটা কনফিডেন্স গ্রো করেছে, আত্মবিশ্বাস গ্রো করেছে, এবং সেই আত্মবিশ্বাসটাই হলো তাদের মূলধন। তো সেই মূলধন এখন আর তারা ক্যাপিটালাইজ করতে পারবেন না, নগদায়ন করতে পারবেন না। বর্তমান সরকার যেভাবে তারা দীর্ঘমেয়াদে কাজ করে যাচ্ছে, তাতে করে এনসিপি এবং জামাত, এই দুটো সংগঠনের মধ্যে যে ঐক্য আছে, বিএনপির প্রথম কাজ হবে এই ঐক্য বিনষ্ট করে দেওয়া, এবং এটা জামাত করতে বাধ্য হবে, এবং যাকে বলা হয় এনসিপি করতে বাধ্য হবে, যদি তারা নিরাপদ থাকতে চায়। কিন্তু তারা যদি বেপরোয়া হয়, তাহলে সরকারও তাদের বিরুদ্ধে বেপরোয়া হবে। প্র্যাকটিক্যাল একটি এক্সপিরিয়েন্স বলি, বিএনপি এবং জামাতের যে ঐক্যবদ্ধতা ছিল, আওয়ামী লীগ কিন্তু আসলে এরকম যুদ্ধাপরাধীদের বিচার টিচার করতে চায়নি।
জামাতের বিরুদ্ধে তারা 100 যেতে চায়নি, বরং জামাতকে তারা বন্ধু হিসেবে পেতে চেয়েছিল। তাদের একমাত্র শর্ত ছিল যে তারা যেন বিএনপির জোট ছেড়ে আলাদা রাজনীতি করে, শুধু এতটুকু। 2009 সন পর্যন্ত তাদের এই দাবি ছিল। তারা যখন তালবাহানা শুরু করলো তখন দেলোয়ার হোসেন সাঈদী সাহেবকে গ্রেপ্তার করা হলো। 3 মাস দেলোয়ার হোসেন সাঈদী সাহেবকে শুধু বোঝানো হয়েছে যে আপনি জামাতকে আলাদা করে ফেলুন, যদি জামাতের নেতারা না কথা শুনে আপনি আলাদা জামাত গঠন করুন, আমরা আপনাকে সাহায্য করবো। সাঈদী সাহেব রাজি হননি। সাঈদী সাহেব রাজি হননি এবং সাঈদী সাহেবকে যে 3 মাস পরে আটকে রাখা হয়েছিল তার বিরুদ্ধে কোথাও একটা জিডি এন্ট্রিও ছিল না বাংলাদেশে। পরবর্তীতে সবকিছু তৈরি করা হয়েছিল। তো এই যে দেখেন জামাত এবং বিএনপির মধ্যে যে ভাঙন, এই ভাঙন সৃষ্টি করার জন্যই আওয়ামী লীগ জামাতের প্রতি নিষ্ঠুর হয়েছে, বিএনপির প্রতি নিষ্ঠুর হয়েছে। এর কারণ হলো এই দুটো শক্তি যদি একত্র থাকতো ওটি আওয়ামী লীগের স্বস্তিতে থাকতে দিত না এবং সেই 2014 সনেই তাদের পতন হতো। তো সেই দিক থেকে এখন এনসিপি আর জামাত যদি একত্র থাকে, এই দুটো শক্তি মানে এই দুটো শক্তি হলো 24-এর যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানের মূল মাস্টার মাইন্ড, নায়ক, এবং তারা মানে এই গণ অভ্যুত্থানের যত ক্যাপিটাল এগুলো সবই তাদের হাতে। তো কাজেই তারা রাতারাতি যে শক্তি অর্জন করতে পারে, জনগণের কাতারে মিশে যেতে পারে, তাদের সবকিছু করার অভিজ্ঞতা আছে। এই দুটো সংগঠনে যারা আছেন এরা এনিথিং দে ক্যান ডু বেটার দ্যান বিএনপি। তো রাজপথে এদেরকে একত্রে রাখা বিএনপির জন্য কোনো অবস্থাতেই নিরাপদ নয়। তারা এখানে ভাঙন ধরানোর চেষ্টা করবেন, আর যদি না ভাঙে তাহলে এই উভয় পক্ষের উপরই যে রাষ্ট্রীয় দমন পীড়ন যেটা হয় এটি অনিবার্য, এতে কোনো সন্দেহ নেই। তাহলে সেক্ষেত্রে হাসনাত সার্জিসরা কি করবেন, রুমিন ফারহানা কি করবেন, জামাত কি করবেন, এটা তাদের, আমার শুধু কাজ ছিল বলা, আর বাকি তারা যে সিদ্ধান্ত নেবেন এটা তাদের বিষয়। আর সরকার যে কাজটি করবে এতে কোনো সন্দেহ নেই। এর কারণ হলো সরকারের এই জায়গাতে যদি জামাত থাকতো, রুমিন ফারহানা থাকতো, আওয়ামী লীগ থাকতো, তো তারা এই কাজটি করত। এটাই রাজনীতির গণিত, রাজনীতির ভাষা। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।